ইজিপি ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ সিপিটিইউ সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট কর্তৃক পরিচালিত একটি ওয়েবসাইট। সরকারি যাবতীয় ক্রয় কাজ এই ইজিপি ওয়েবসাইটের মাধ্যমে সম্পূর্ণ হয়ে থাকে। এজন্যে প্রতিটা টেকনিক্যাল প্রফেশনাল ব্যক্তিদেরকেই ইজিপি শেখাটা খুব গুরুত্বপূর্ণ। সাবটেল আর্টে আমরা এখন ইজিপির যাবতীয় কাজকর্মগুলো শিখব। আজকের পর্বে আমরা শিখব কিভাবে ইজিপিতে এপিপি ক্রিয়েট করতে হয়। চলুন শুরু করি। এপিপি ক্রিয়েট করার জন্য প্রথমেই আমাদেরকে ইজিপি ওয়েবসাইটে ঢুকতে হবে। এটা হচ্ছে ইজিপির হোম পেজ এবং এই ইজিপির হোম পেজে এখন আমাদেরকে লগ ইন করতে হবে। একটা কথা মনে রাখতে হবে যে এপিপি তৈরি করা এটা হচ্ছে পিইর কাজ, অর্থাৎ প্রকিউরিং এন্টিটির কাজ। প্রকিউরিং এন্টিটি হচ্ছে যিনি দপ্তর বা অফিস প্রধান। তাহলে এখন আমরা কি করব, এই পিই বা প্রকিউরিং এন্টিটির আইডিতে লগ ইন করব। তাহলে আমরা হচ্ছে প্রকিউরিং এন্টিটির আইডিতে লগ ইন করে হোম পেজে আসলাম। ইজিপি ব্যবহারের ক্ষেত্রে একটা বিষয় সবসময় মনে রাখতে হবে যে লগ ইন করার ক্ষেত্রে যদি 3বার ভুল পাসওয়ার্ড বা ভুল ইমেইল নাম্বার প্রোভাইড করা হয় তাহলে আইডিটি লক করে দেওয়া হয়। তখন আবার সিপিটিইউ এতে যোগাযোগ করে সে আইডিটি আনলক করতে হয় এবং পুনরায় তারা আর নতুন একটা পাসওয়ার্ড ইমেইল করে। তো এই জন্যই সবসময় ইজিপিতে পাসওয়ার্ড দেওয়া বা লগ ইন করার ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে এবং যদি ভুল হয় তাহলে 2বারের বেশি কখনোই ভুল পাসওয়ার্ড বা ভুল ইমেইল ব্যবহার করা যাবে না। তাহলে এখন আমরা শুরু করব এপিপি কিভাবে তৈরি করতে হয়। তাহলে এই আমরা প্রকিউরিং এন্টিটির হোম পেজে যখন আসলাম তখন দেখতে পাচ্ছি যেখানে হোম নামে ট্যাব আছে, মেসেজ বক্স আছে, সেখানে জাস্ট ইমেইলের মতো। এরপরে এপিপি নামে একটা এপিপি নামে একটা অপশন আছে এবং তার মধ্যে আবার 3টা অপশন আছে আমরা দেখতে পাচ্ছি এখানে। একটা হচ্ছে মাই এপিপি, ক্রিয়েট এপিপি, মাই এপিপি এবং অল এপিপি। তারপরে একটা ট্যাব আছে টেন্ডার, সেখান থেকে আবার 3টা ট্যাব আছে, ক্রিয়েট টেন্ডার, মাই টেন্ডার, অল টেন্ডার্স। এরপরে ট্যাবটা হচ্ছে ওয়ার্কফ্লো। ওয়ার্কফ্লো মেইনলি কাজ করবেন যিনারা অ্যাপ্রুভিং অথরিটি হিসেবে থাকবেন। ওয়ার্কফ্লো ট্যাবটা ওনাদের জন্য। এখান থেকে ওনারা পেন্ডিং টাস্কগুলো অ্যাপ্রুভ করতে পারবেন বা নানা রকম যে কাজগুলো করে থাকে, প্রসেস টাস্ক, অ্যাপ্রুভড ওয়ার্কফ্লো, এরকম কিছু ওনারা করে থাকেন। তারপরে আসে হচ্ছে ইভালুয়েশন। ইভালুয়েশন মেইনলি টেক চেয়ারপারসনের কাজ এবং সেখানে ইভালুয়েশন কমিটি, ওপেনিং কমিটি, টেকনিক্যাল সাব কমিটি, টেন্ডার ভ্যালিডিটি ডেট রিকোয়ারমেন্ট, ইভালুয়েশন রিপোর্ট অ্যাপ্রুভাল ফর হোপ, এরকম যাবতীয় কাজ করতে পারবেন। আমরা এই সকল কাজগুলা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ এই সাবটেল আর্ট চ্যানেলের মাধ্যমে শিখব। সিএমএস হচ্ছে কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটা যদিও বর্তমানে বাংলাদেশে এখনো ইজিবিতে সংযুক্ত করা হয়নি, তবে এটা ধীরে ধীরে হবে। ডিপার্টমেন্ট, যদি আমাদের অর্গানাইজেশন, যে কোনো অর্গানাইজেশন বা সেই প্রকিউরিং এন্টিটি বা পিইর পক্ষ থেকে কোনো কন্ট্রাক্টরকে ডিবার করা হয় বা ব্যান্ড করা হয় তাহলে এখানে আমরা তাদের সে যাবতীয় তথ্যগুলা দেখতে পাবো। আদার অ্যাক্টিভিটিসের মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কারেকশন টুল। এই কারেকশন টুল থেকে আমরা ওয়ার্কফ্লোটা কারেকশন করতে পারবো। যে সাপোজ আমরা মনে করি যে যদি আমাদের একটা টেন্ডার অ্যাপ্রুভ করবেন এসি স্যার, তো সেই ক্ষেত্রে আমাদের যদি ভুল করে চিফ স্যারের কাছে আমরা ওয়ার্কফ্লোটা ক্রিয়েট করে দিই, তো সেই ক্ষেত্রে আসলে তো এটা বড় সমস্যা। সেই ক্ষেত্রে আমরা এই আদার অ্যাক্টিভিটিসের কারেকশন টুল থেকে ওয়ার্কফ্লো কারেক্ট করতে পারবো। এখানে আছে হচ্ছে মাই অ্যাকাউন্টের আমরা দেখতে পাবো ভিউ প্রোফাইল, এডিট প্রোফাইল, চেঞ্জ পাসওয়ার্ড, হিডেন চেঞ্জ হিন্ট কোশ্চেন এবং রেফারেন্স, অর্থাৎ এটা আমার প্রোফাইলের যাবতীয় বিষয়। আমরা এখানে আমাদের প্রোফাইলের নাম চেঞ্জ করতে পারবো, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো এবং একটা শর্ট কোশ্চেন অ্যাড করতে পারবো যেন আমার অ্যাকাউন্টে অন্য কেউ ঢুকতে না পারে। হেল্প,
ইজিবি সম্পর্কে যাবতীয় হেল্পের জন্য এখানে আছে, এবং এখানে ইজিবির ইউজার ম্যানুয়াল গাইডটা সংযুক্ত করা আছে, প্রয়োজন হলে আপনারা সবাই দেখতে পারেন। তাহলে ই টেন্ডারের প্রথম কাজ হচ্ছে এপিপি। এখন আমরা সে এপিপি করব। তাহলে এপিপি করার ক্ষেত্রে আমরা প্রথমেই ক্রিয়েট এপিপিতে ক্লিক করব। ক্রিয়েট এপিপি যখন আমরা ক্লিক করব, তার আগে আমাদেরকে অবশ্যই প্রকিউরিং এন্টিটির পক্ষ থেকে একটা বিষয় ক্লিয়ার হতে হবে যে এই প্রকিউরিং এন্টিটির আন্ডারে এই অর্থ বছরে কোনো এপিপি করা হয়েছে কিনা। যদি কোনো এপিপি করা হয়ে থাকে তাহলে আমরা ক্রিয়েট এপিপি করতে পারবো না। এটা ইজিবির একটা সিস্টেম। একই অর্থ বছরে দুইটা এপিপি ক্রিয়েট করা সম্ভব না। সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাদেরকে অ্যাড প্যাকেজ করতে হবে। যে এপিপি কোড আমরা ব্যবহার করছি তার থেকে শুরু করে আমরা অ্যাড নিউ প্যাকেজে ক্লিক করলেই সেম পেজ চলে আসবে। তাহলে আমার এই পির যেটা অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট থেকে পূর্বে বেশ কয়েকটা করা আছে, এজন্য এখান থেকে ক্রিয়েট এপিপি দিলে আমাকে আবার তারা হোম পেজেই নিয়ে যাবে। এজন্যই আমরা কি করব, মাই এপিপিতে ক্লিক করব। মাই এপিপিতে ক্লিক করার পরে আমরা যে এপিপিটা করছি সেই এপিপিটা আমাদেরকে সার্চ দিয়ে বের করতে হবে। তাহলে এখানে ফাইন্যান্সিয়াল ইয়ার 21-22 প্রজেক্ট নেম প্রয়োজন নেই। এখানে আসবে হচ্ছে বাজেট টাইপ। আমরা যে কাজের জন্য প্রকিউর করব বা যে ওয়ার্কস, গুডস বা সার্ভিসের জন্য সেটা কোন বাজেট থেকে আসবে, ডেভেলপমেন্ট বাজেট, এনডিআর বাজেট নাকি ওন ফান্ড। তাহলে ইজিবির আমাদের এখানে আমাদের এই কোর্স করার স্বার্থে যদি ডেভেলপমেন্ট বাজেট দিই তাহলে আমাদের প্রজেক্ট নেম প্রয়োজন হবে। যদি আমাদের এখানে প্রজেক্ট নেম নাই, এই জন্য আমরা ডেভেলপমেন্ট বাজেট না দিয়ে আমরা এনডিআর বা রেভিনিউ বাজেটকে সিলেক্ট করব। তাহলে এভাবে আমরা এখানে রেভিনিউ বাজেট সিলেক্ট করে দিলাম। স্ট্যাটাস, স্ট্যাটাস মানে কি, স্ট্যাটাস হচ্ছে অ্যাপ্রুভড। আমাদের অ্যাপ্রুভড এপিপির কি অবস্থা আছে আমরা দেখব। তাহলে আমরা সার্চ করলাম। সার্চ করলে এখানে আমাদের একটা এপিপি আইডি আসছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন 80367। তার মানে এই এপিপিটা এবং এপিপি কোড হচ্ছে MRBTI09। আমার অলরেডি ক্রিয়েট করা আছে, ফলে আমি আর এপিপি ক্রিয়েট করতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা কি করব, এই এপিপিতে ঢুকবো। আর ইজিবিতে যে কোনো ফাংশন বা যে কোনো ফাইলে ঢোকার গেটওয়ে হচ্ছে ড্যাশবোর্ড। তাহলে আমরা ড্যাশবোর্ডের মাধ্যমে আমাদের এপিপিতে ঢুকবো। তাহলে আমরা যখন এখানে আমাদের বিগত যাবতীয় যা এপিপি করছি এবং সেটা এনসিটির জন্য করছি, ওয়ার্কসের, গুডসের, এরকম যাবতীয় ইনফরমেশন আমরা এখানে দেখতে পাবো। তো আমাদের এগুলাতে আসলে কাজ নাই, আমাদের কাজ হবে হচ্ছে অ্যাড নিউ প্যাকেজ। আপনারা হয়তো এই জায়গাতে লাস্টের কর্নারে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ প্যাকেজ। আমরা অ্যাড নিউ প্যাকেজে ক্লিক করব। অ্যাড নিউ প্যাকেজে ক্লিক করার পর ফলে এপিপি আইডি আমাদের 80367 থাকলো এবং আমাদের বাজেট টাইপটা থাকলো কি, রেভিনিউ। কারণ আমাদের কোনো এখানে প্রজেক্ট সংযুক্ত করা নেই, এজন্য আমরা ডেভেলপমেন্ট প্রজেক্ট দিব না। এবং এপিপি কোড যেটা বলছিলাম যে MRBTI09, এটা নতুন করে দেওয়ার কোনো রকমের স্কোপ নাই। আমি আবারও আপনাদের মনে করার জন্য বলছি যে একই পির আন্ডারে একই অর্থ বছরে একাধিক এপিপি করা সম্ভব না। এই যে কোনো অর্থ বছরে একটাই এপিপি বা অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান তিনি করতে পারবেন, আর বাকিটা প্রয়োজন হলে তিনি অ্যাড নিউ প্যাকেজ করতে পারবেন। তাহলে আমরা এখানে অ্যাড নিউ প্যাকেজ করলাম এবং আমাদের এখানে প্যাকেজ টাইপটা কি আমরা এখন এটা পূরণ করি। তাহলে প্যাকেজ টাইপ আমাদের হচ্ছে ম্যানুয়াল কাজ করব নাকি ইজিপির মাধ্যমে করব। আমরা কাজটা ইজিবির মাধ্যমেই সম্পূর্ণ করব, যাবতীয় টেন্ডারিং বা ক্রয় কাজগুলা। এবং তারপরের অপশন আমরা দেখতেছি যে প্রকিউরমেন্ট নেচার। প্রকিউরমেন্ট নেচারে এখানে কি আছে, অর্থাৎ ইজিবির মাধ্যমে আমরা গুডস প্রকিউর করতে পারবো, ওয়ার্কস প্রকিউর করতে পারবো এবং সার্ভিস প্রকিউর করব। তাহলে আমরা যেহেতু প্রথম শিখতেছি এজন্য ওয়ার্কসটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আমরা প্রথমে হচ্ছে ওয়ার্কস প্রকিউর করব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রকিউরমেন্ট নেচার হচ্ছে ওয়ার্কস। এরপরে টাইপ অফ ইমার্জেন্সি, এই অপশনে গেলে আমরা দেখতে পারবো যে সেটা আর্জেন্ট কিনা বা ক্যাটাস্ট্রফিক কিনা এবং ন্যাশনাল ডিজাস্টার কিনা। যদি আর্জেন্ট বা ন্যাশনাল ডিজাস্টার হয় আমরা এখানে সিলেক্ট করি, তাহলে আমরা যে সুবিধাটা পাবো সেটা হচ্ছে টেন্ডারিং সময়টা কম হবে, তাছাড়া আর কিছু না।
তাহলে আমাদের যেহেতু এই দুইটা কিছুই না, আমরা নর্মাল সিলেক্ট করলাম যে টাইপ অফ ইমার্জেন্সি নর্মাল। এখন আমাদের এখানে প্যাকেজ নেম লিখতে হবে। তাহলে প্যাকেজ নেম লিখবো, আমরা যখন এস্টিমেট করব তখন যে প্যাকেজ নেমটা দিব এখানে আমরা সেই প্যাকেজ নেমটাই দিয়ে দিব। তাহলে আমাদের এখানে এস্টিমেট করা আছে, আমরা প্যাকেজ নেমটা কপি করলাম। সরি, এখানে আসলে প্যাকেজ নেমটা হাতে লিখতে হবে, ADR। তাহলে আমরা প্যাকেজ নেমে এখানে দিলাম আমাদের যে কাজের সেটা হচ্ছে NDR, তার মানে আমাদের যে বাজেটটা সেটা হচ্ছে নন ডেভেলপমেন্ট রেভিনিউ বাজেট, বা সংক্ষেপে এখানে রেভিনিউ বাজেটটাই বলা হয়ে থাকে। আসলে এর নাম নন ডেভেলপমেন্ট রেভিনিউ বাজেট, এর জন্য আমরা এখানে দিলাম NDR, এবং আমাদের যে কাজের ঠিকানা লোকেশন তার শর্ট নাম আমরা এখানে ব্যবহার করছি, চাইলে পূর্ণ নামও বা জায়গার নামও ব্যবহার করা যায়, এবং সেটা 1 এবং 21-22 অর্থ বছর আমরা দিয়ে রাখলাম। এরপরে আছে প্যাকেজ ডেসক্রিপশন। প্যাকেজ ডেসক্রিপশন মানে হচ্ছে আমাদের সম্পূর্ণ কাজের নামটা, আমরা যে লট করব বা প্যাকেজ করব যে কাজের নাম সেটা হচ্ছে আমাদের প্যাকেজ ডেসক্রিপশন। তাহলে আমরা এখানে প্যাকেজ ডেসক্রিপশনটা কপি করে নিব, কপি করলাম এবং প্যাকেজ ডেসক্রিপশন হচ্ছে সিলেক্ট করব। আমরা এটাকে কিসের জন্য প্রকিউর করতেছি সেটা হচ্ছে ইমার্জেন্সি টেম্পোরারি প্রোটেক্টিভ ওয়ার্কস টু প্রোটেক্ট দ্য ফ্লাড কন্ট্রোল এম্বাঙ্কমেন্ট ফ্রম ইরোশন অফ পুনলি রিভার ফ্রম কিলোমিটার 39.50 টু কিলোমিটার 39.650 সমান 150 মিটারের আমরা কাজ করব, এবং এই কাজটা করব কোন অফিসের আন্ডারে, সেখানে আমাদের অফিস নেমটা লিখতে হবে যে অমুক অফিসের আন্ডারে আমরা কাজ করব, এবং ডিউরিং দ্য ইয়ার হচ্ছে 21-22 আমরা এই কাজটা করব। তাহলে এইভাবে আমরা প্যাকেজ নেমটা লিখলাম। এবার আমাদের এখানে লিখতে হবে হচ্ছে লট নাম্বার। ইজিবির ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে 1 লট ইজ 1 প্যাকেজ, তার মানে যেটা লট সেটাই হচ্ছে প্যাকেজ। তাহলে আমরা এই যে আগে যে আমাদের প্যাকেজ নাম্বার লিখছিলাম সেটাকে আমরা এখন এখানে লট নাম্বার লিখব, NDR 2021-22। লট ডেসক্রিপশন। লট ডেসক্রিপশন আমরা কিছুক্ষণ আগেই বললাম যে ইজিবিতে যা লট তাই প্যাকেজ, এজন্য লট ডেসক্রিপশন মানে হচ্ছে প্যাকেজ ডেসক্রিপশন। আমরা এখান থেকে কপি করে নিব। এটা ইজিবিতে রাইট বাটন দ্বারা কপি করা যায় না, ইজিবিতে পেস্টও করা যাবে না। ইজিবিতে অনলি কাজ করবে হচ্ছে কপির জন্য Ctrl+C এবং পেস্টের জন্য Ctrl+V। ইজিবিতে রাইট বাটন এবং ডাবল ক্লিক এই দুটা প্রহিবিটেড, এই দুটা ইজিবিতে কখনোই এলাও করে না। এই জন্য আমরা যখনই ইজিবিতে কপি করব তখন দিব হচ্ছে Ctrl+C, পেস্ট করার জন্য দিব হচ্ছে Ctrl+V। আমাদের এখানে বলতেছে যে কোয়ান্টিটিটা কত হতে হবে। এই কোয়ান্টিটিটা এই যে 150 মিটার যে আমরা কাজ করব তার দিলাম হচ্ছে আমরা 150, আর ইউনিটটা আমাদের কি হবে, ইউনিটটা হবে হচ্ছে মিটার, তার একক দিলাম হচ্ছে M। এস্টিমেটেড কস্ট কত, এখন যে বিষয়টা হচ্ছে এপিপিটা কন্ট্রাক্টররা দেখতে পাবে, এজন্য যদি আমরা সরাসরি অফিসিয়াল কস্ট এস্টিমেটটা ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে তো কন্ট্রাক্টরদের টেন্ডার সাবমিট করা খুব ইজি হয়ে যাবে। এজন্য এখানে কিছু কম বেশি অ্যালাউ করতে হবে, তবে যেটা বলা হয়ে থাকে যে এখানে সবসময় এস্টিমেটেড কস্ট এসে কিছু বেশি ধরতে হবে, জাস্ট কয়েক হাজার বা 1 লাখ পর্যন্ত আমরা বেশি ধরতে পারি। তাহলে আমাদের এস্টিমেটেড কস্ট হচ্ছে আমাদের এস্টিমেটেড কস্ট হচ্ছে 8,26,65,000, 8,26,65,000। তার মানে আমরা এই জায়গায় লিখবো হচ্ছে 8,27,00,000, 8,27,00,000। অথচ আমাদের অফিসিয়াল কস্ট এস্টিমেট যেটা এটা খুবই গোপনীয় গুরুত্বপূর্ণ, এজন্য আমরা এটা এখানে ইউজ করলাম না। সেজন্য আমরা তার থেকে কিছু রাউন্ড ফিগার 40,000 এক্সট্রা ধরে লিখলাম হচ্ছে 8,27,00,000। এরপরে আমাদের কাজের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে যে আমরা এটা কোন ক্যাটাগরিতে কাজ করব। তাহলে ক্যাটাগরিতে কাজ করার জন্য আমাদের এখানে সিলেক্ট ক্যাটাগরিতে আমরা ক্লিক করব।
সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করার পরে আমরা এখানে বিভিন্ন কাজ দেখতে পাবো, যে এখানে এত টাইপের কাজ ইজিবির মাধ্যমে আমরা ক্রয় করতে পারবো। এখন আমরা কি কাজ করব, সাপোজ আমরা কোন ধরনের কাজ করতে চাই, বিল্ডিং করতে চাই, আমরা প্রোটেক্টিভ ওয়ার্ক করতে চাই, তারপর আমরা রোড করতে চাই, যাবতীয় কিছু এখানে আছে। যেহেতু আমার কাজের স্বার্থে আমি সিলেক্ট করবো হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কে। তাহলে কনস্ট্রাকশন ওয়ার্কে এখানে গিয়ে আমরা এই বক্সে ক্লিক না করে প্লাস চিহ্নে ক্লিক করব। তাহলে প্লাস চিহ্নে ক্লিক করার পরে আমাদের সামনে আরো 5টা অপশন চলে আসলো। কনস্ট্রাকশন ওয়ার্কের মধ্যে কি আমরা সাইট প্রিপারেশন করব, নাকি ওয়ার্ক ফর কমপ্লিট আর পার্ট কনস্ট্রাকশন আর সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক করব, বিল্ডিং ইনস্টলেশন করব, বিল্ডিং কমপ্লিশন করব, এরকম আছে। তো সেক্ষেত্রে আমরা ক্লিক করব হচ্ছে ওয়ার্কস ফর কমপ্লিট আর পার্ট কনস্ট্রাকশন অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কের মধ্যে। সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কের মধ্যে আবার আমাদের এখানে 6টা অপশন চলে আসলো। সেখানে আছে বিল্ডিং কনস্ট্রাকশন, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস অ্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্কস, আপনারা এগুলা দেখতে পাবেন। তো আমাদের যেহেতু এটা ইঞ্জিনিয়ারিং কাজ, সেহেতু আমি সিলেক্ট করলাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। এবার আমরা এই বক্সে ক্লিক করব, বাকি 3টা যে তার সাবমেনু ছিল সেগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এবার আমরা মাউস স্ক্রল করলে নিচে আসলেই দেখতে পাবো সাবমিট বাটন, আমরা এখানে সাবমিট করে দিলাম। তাহলে সাবমিট করলে ক্যাটাগরিতে এখন আমাদের আসলো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস অ্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্কস, ওয়ার্কস ফর কমপ্লিট আর পার্ট কনস্ট্রাকশন অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক। এই কাজটা আমরা করব। অ্যাপ্রুভিং অথরিটি কে হবে? অ্যাপ্রুভিং অথরিটি আসলে আমাদের এপিপিটা কে অ্যাপ্রুভ করবেন, এটা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই অ্যাপ্রুভিং অথরিটির জন্য আমাদের এখানে বেশ কিছু আছে, যে পিই আছে, প্রকিউরিং এন্টিটি আছে, মিনিস্টার আছে, সেক্রেটারি আছে, বিওডি আছে, হোপ আছে, হেড অফ প্রকিউরিং এন্টিটি আছে, সিসিজিবি আছে, মানে এটা একটা একনেকেরই একটা প্রতিষ্ঠান, এবং এও অথরাইজড অফিসার। তাহলে আমাদের এখানে কে অ্যাপ্রুভ করবেন সেটাই ডিপেন্ড করবে। এবং এই এও যিনারা অথরাইজড অফিসার আছেন, এনারা আসলে মেইনলি পিই টু হোপ এর মধ্যবর্তী যাবতীয় অফিসারগুলাই ইনক্লুডেড। তাহলে এটা ডিপেন্ড করবে হচ্ছে ডিওএফপি ডেলিগেশন অফ ফাইন্যান্সিয়াল পাওয়ার 2016 অনুযায়ী। অর্থাৎ ডেলিগেশন অফ ফাইন্যান্সিয়াল পাওয়ারের নন ডেভেলপমেন্ট অংশের এ পার্ট থেকে এ পার্টের ওয়ার্কে আমরা দেখতে পাবো যে 8,27,00,000 টাকার জন্য আমাদের এই এপিপিটা কে অ্যাপ্রুভ করবেন, সেই অনুযায়ী আমরা এখানে সিলেক্ট করব। আর আমাদের এই কোর্সের স্বার্থে যেহেতু আমাদের এখানে হোপ বা এও এদের আইডি আমাদের নাই এবং অ্যাপ্রুভ করার স্কোপ নাই, এজন্য আমরা এখানে পিই সিলেক্ট করলাম। কিন্তু অবশ্যই এটা মনে রাখতে হবে যে অ্যাপ্রুভিং অথরিটি সিলেক্ট করতে হবে অ্যাকর্ডিং টু ডেলিগেশন অফ ফাইন্যান্সিয়াল পাওয়ার 2016 অনুযায়ী। তাহলে আমরা এখানে পিই সিলেক্ট করলাম, তার মানে প্রকিউরিং এন্টিটি নিজেই এটা অ্যাপ্রুভ করবেন। এরপরে প্রি কোয়ালিফিকেশন রিকোয়ার্ড, আমরা যে কাজটা চাচ্ছি সেখানে আমরা প্রি কোয়ালিফিকেশন চাচ্ছি কি না, এটা স্বভাবতই সব টেন্ডারে নো দেওয়া হয় যে আমরা প্রি কোয়ালিফিকেশন চাই না। প্রকিউরমেন্ট টাইপ কি? এনসিটি এবং আইসিটি, তার মানে এনসিটি হচ্ছে ন্যাশনাল এবং আইসিটি হচ্ছে ইন্টারন্যাশনাল। তো আমরা এটা হচ্ছে ন্যাশনাল দ্বারা করব, ন্যাশনালে সিলেক্ট করলাম। এরপরে প্রকিউরমেন্ট মেথডের মধ্যে আমরা টেন্ডারের যাবতীয় মেথডগুলো দেখতে পাবো। ওপেন টেন্ডারিং মেথড, লিমিটেড টেন্ডারিং মেথড, 2 স্টেজ টেন্ডারিং মেথড, ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথড, 1 স্টেজ 2 envelopes টেন্ডারিং মেথড, রিকোয়েস্ট ফর কোটেশন ইউনিট রেট মেথড, রিকোয়েস্ট ফর কোটেশন লামসাম মেথড। এই যাবতীয় প্রকিউরমেন্ট মেথডগুলা আপনারা পিপিআর 2008 পাবলিক প্রকিউরমেন্ট রুলস 2008-এ শিখতে পারবেন। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কমেন্ট করলে আমরা পরবর্তীতে এটা নিয়েও লেকচার তৈরি করব। তাহলে আমরা এখানে ওটিএম বা ওপেন টেন্ডারিং মেথডে কাজটা করব এবং সোর্স অফ ফান্ড হচ্ছে গভর্নমেন্ট। তাহলে আমরা এবার আমাদের এই অংশে এই পেজে যাবতীয় তথ্যগুলা পূরণ করা হয়ে গেছে। এখন আমরা নেক্সটে ক্লিক করব। তাহলে এখন আমাদের এখানে যেটা আসলো যে অ্যাপ্রুভিং অথরিটি হলো পিই, তারপর আমাদের প্যাকেজ নাম হলো এটা। এবার আমাদের টেন্ডার আর প্রপোজাল যে ডেটগুলো আছে সেটা আমরা করব।
তাহলে টেন্ডার এবং প্রপোজাল ডেট করার জন্য আমাদের কিছু ডেট এখানে প্রোভাইড করতে হবে। এক্সপেক্টেড ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট অফ আইএফটি অন ইজিপি ওয়েবসাইট। আইএফটি মিনস ইনভাইটেশন ফর টেন্ডার, তার মানে টেন্ডার করলে পত্রিকাতে একটা বিজ্ঞাপন দেওয়া হয়, সেটা হচ্ছে আইএফটি, ইনভাইটেশন অফ টেন্ডার, ফর টেন্ডার। তাহলে এখন আমরা আসলে এক্সপেক্টেড ডেট, এই টেন্ডারটা আমরা কত তারিখে ইজিপির ওয়েবসাইটে প্রকাশ করতে চাচ্ছি তার একটা সম্ভাব্য ডেট এখানে দিতে হবে। যদি আমরা টেন্ডারটা আজকেই পাবলিশ করে থাকি, তার মানে 3 তারিখে, শনিবারে কোনো হলিডেতে সে নেয় না, আমরা এটা 5 তারিখে বললাম যে এটা ইজিবির ওয়েবসাইটে আমরা প্রকাশ করব আমাদের আইএফটি, ইনভাইটেশন ফর টেন্ডারটা। এরপরে নাম্বার অফ ডেজ, এটা হচ্ছে এক্সপেক্টেড লাস্ট ডেট অফ সাবমিশন অফ টেন্ডার অর প্রপোজাল। তার মানে আমাদের টেন্ডারটা যদি আমরা আজকেই পাবলিশ করি বা ফ্লোট করে দিই, তাহলে কত তারিখ পর্যন্ত টেন্ডাররা এটা সাবমিট করতে পারবেন, তাহলে আমরা সেই ডেট দিব। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু পিপিআর। যদি কোনো কাজের অ্যামাউন্ট 5 কোটি টাকার বেশি হয়, তাহলে মিনিমাম দিন দেওয়া লাগবে হচ্ছে 28 দিন। আমরা আজ থেকে 28 দিন লিখে দিলাম। তাহলে যখন আমরা 28 দিন লিখলাম, তখন অটোমেটিক লিখে দিল যে জানুয়ারি মাসের 2 তারিখ 2022 সালে এটা লাস্ট সাবমিট করতে পারবে তারা। এরপরে এক্সপেক্টেড ডেট অফ ওপেনিং অফ টেন্ডার্স অফ প্রপোজাল। এখন লাস্ট সাবমিট ডেটের থেকে কত তারিখ পর্যন্ত তারা ওপেন করবে, আমরা এখানে 0 দিব, কারণ আমরা যেদিন লাস্ট সাবমিট করবে বা ডেট দিব সেদিনই আমরা ওটা ওপেন করব, সেভাবে আমরা দিলাম, এই জন্য এখানে 0। অর্থাৎ লাস্ট সাবমিশন বা লাস্ট সেলিং, এরপরে আমরা ওপেনিং এর কোনো ডে গ্যাপ দিব না। যেদিন আমাদের লাস্ট সাবমিশন সেদিনই আমাদের ওপেনিং। তাহলে এখন লাস্ট ডেট অফ সাবমিশন অফ ইভালুয়েশন রিপোর্ট, এটা আমরা লিখলাম যে 14 দিন না, এটা আমরা দিব হচ্ছে 21 দিন। টেন্ডার ইভালুয়েশন রিপোর্টটা আমরা কতদিন পরে জমা দিব? 21 দিন। যেহেতু আমাদের এটা 8 কোটি টেন্ডার, অনেক টেন্ডার এখানে অংশগ্রহণ করবে, তো সেই ক্ষেত্রে আমাদের ইভালুয়েশন বা অ্যানালাইসিস করতে সময় লাগবে, এবং যে সার্টিফিকেটগুলো ভেরিফাই করতেও আমাদের সময় প্রয়োজন হবে, এজন্য আমরা মিনিমাম 21 দিন ধরে নিলাম। এরপরে এক্সপেক্টেড ডেট অফ অ্যাপ্রুভাল অফ অ্যাওয়ার্ড অফ কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড, তার মানে কন্ট্রাক্ট সাইনিং কত দিনের মধ্যে হবে। কন্ট্রাক্ট অ্যাওয়ার্ডটা আমরা কত দিনের মধ্যে দিব? 7 দিন। এটা এই 3টা ডেট ইজিবি অটোমেটিকই নিয়ে নিবে। এক্সপেক্টেড ডেট অফ ইস্যুয়েন্স অফ নোয়া, তার মানে আমরা অ্যাওয়ার্ড দেওয়ার কত দিনের মধ্যে নোয়া দিব? 7 দিনের মধ্যে। এবং এই নোয়া দেওয়ার ডেটটাই কিন্তু জাস্ট ওয়ার্কিং ডেজ, নট ক্যালেন্ডার ডেজ। ইজিবিতে শুধুমাত্র এই নোয়া দেওয়ার কাজটাই হয়ে থাকে কার্য দিবস অনুযায়ী, আর বাকি সকল দিনগুলাই হয়ে থাকে হচ্ছে ক্যালেন্ডার দিন অনুযায়ী। এটা অবশ্যই মনে রাখবেন। তারপরে এক্সপেক্টেড ডেট অফ সাইনিং অফ কন্ট্রাক্ট, কন্ট্রাক্টরকে নোয়া দেওয়ার কত দিনের মধ্যে কন্ট্রাক্ট সাইনিং করবেন, তাহলে আমরা দিলাম যে এখানে হচ্ছে 3 দিনের মধ্যে আমরা কন্ট্রাক্ট সাইন করব। এখন তারপরের অপশন আসি, এক্সপেক্টেড ডেট অফ কমপ্লিশন অফ কন্ট্রাক্ট। এই যে আমরা 8 কোটি 27 লাখ টাকার যে কাজের চুক্তি করব কন্ট্রাক্টরের সাথে, সেটা কত দিনের মধ্যে এই কাজটা 150 মিটারের প্রোটেক্টিভ ওয়ার্কটা শেষ করতে হবে। আমরা এখানে লিখে দিলাম হচ্ছে 120 দিন। 120 দিন অর্থাৎ 4 মাসের মধ্যে এই কাজটা শেষ করতে হবে। এবং টোটাল কন্ট্রাক্ট সাইনিং এর যে প্রসিডিউর, এই কাজ বাদে আমাদের লাগবে এটা হচ্ছে 66 দিন। এই সকল বিষয়গুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তবে এপিপি বা অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যানের খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে আমরা তারিখগুলা ব্যবহার করলাম টেন্ডারে, আমরা এই তারিখ ব্যবহার নাও করতে পারি, কারণ এপিপি হচ্ছে জাস্ট এ প্ল্যান, কিন্তু আমাদের কাজটা প্ল্যান অনুযায়ী নাও হতে পারে। এই জন্য এখানে যদি আমাদের কিছুদিন কম বেশি হয় তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না। পরবর্তীতে আমরা যখন টেন্ডার নিয়ে কাজ করব তখন এগুলো কারেকশন করতে পারবো, বা এগুলো আমাকে তখন ফাইনালাইজ করতে হবে। তো কাজেই আমরা এখন কি করব, এখানে আমাদের 2টা অপশন আছে, সেভ এবং সেভ অ্যান্ড অ্যাড মোর প্যাকেজ। যদি আমরা একই সাথে একটা কাজকে 2 প্যাকেজ বা 3 প্যাকেজ, সর্বোচ্চ 5টা প্যাকেজ বা লটে ভাগ করি, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে বারবার এপিপি করতে পারবো। তো আমরা যেহেতু এখানে একটাই প্যাকেজে কাজ করব, সেজন্য আমরা জাস্ট এটাকে সেভ করে দিব।
তাহলে এই এপিপি এখন কিন্তু আমাদের এপিপি করা হয়ে গেছে এবং আপনারা এখানে দেখতে পাবেন যে এই যে 6 নাম্বার অপশনটা আমাদের কিন্তু এটাই এপিপি, যে এনডিআর এমএমআর 1 2021-22, এবং এটা আমরা যে ইজিবিতে কাজ করব, ওয়ার্কসের এনসিটির জন্য কাজ করব, এবং এটা 8,27,00,000 টাকার এপিপি আমরা পাস করাবো। তাহলে এই কাজটা এখন আমাদের করতে হবে, পাস করাই নিতে হবে। তাহলে যদি আমরা এটা পাস করাই নিই, এটাকে আমাদের একটা ওয়ার্ক ফ্লো দিতে হবে। ওয়ার্ক ফ্লো যখন আমরা ক্রিয়েট করব তখন আমরা দেখব যে রিভিউয়ার আমরা রাখবো কিনা। সচরাচর যে কোনো ইজিবির কাজে বা কোনো টেন্ডারেতে হোপ পর্যন্ত, হেড অফ প্রকিউরিং এন্টিটি অ্যাপ্রুভার হওয়া পর্যন্ত কোনো রিভিউয়ার রাখতে হয় না। আর যদি কোনো এপিপির অ্যাপ্রুভার সেক্রেটারি বা হচ্ছে মিনিস্টার হন, সেই ক্ষেত্রে হোপ বা হেড অফ প্রকিউরিং এন্টিটিকে রিভিউয়ার হিসেবে রাখতে হবে, কারণ তিনি বিষয়টা অবগত হওয়ার প্রয়োজন আছেন এই স্বার্থে। তো আমরা সচরাচর হোপ বা হেড অফ প্রকিউরিং এন্টিটি পর্যন্ত রিভিউয়ার রাখি না, আমরা এটাকে সাবমিট করে দিব। আমাদের এখানে কোনো রিভিউয়ার নেই। এবার এই ওয়ার্ক ফ্লোতে আসি। এখন আমাদের এখানে ইনিশিয়েটর, এই যে আমরা এপিপি করতেছি তার ইনিশিয়েটর হচ্ছে পিই, তার মানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, প্রকিউরিং এন্টিটি, এবং অ্যাপ্রুভার আমরা এখানে হোপ লিখতে পারি, এও লিখতে পারি, বা পিডি লিখতে পারি। কিন্তু আমাদের এই কোর্সের জন্য আমাদের বাকি তিনজনের কোনো আইডি না থাকার কারণে আমরা সেটা পিই সিলেক্ট করব। এটা অবশ্যই কিন্তু সিলেক্ট হবে হচ্ছে ডেলিগেশন অফ ফাইন্যান্সিয়াল পাওয়ার 2016 অনুযায়ী। কে এই 8,27,00,000 টাকার এপিপিটা কে অ্যাপ্রুভ করবে, সেটা সেখান থেকে আমরা নিয়ে এখানে এক্স্যাক্টভাবে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের এই কোর্সের স্বার্থে, কোর্সকে আগানোর স্বার্থে অ্যাপ্রুভার হিসেবে পিইকেই সিলেক্ট করলাম। তাহলে এখন জাস্ট সাবমিট। তার মানে আমাদের যে এপিপিটা হলো, এবং আমাদের এপিপির যেহেতু অ্যাপ্রুভার অন্য কেউ না, স্বয়ং পিই নিজেই, এজন্য আমাদের এপিপিটা অটো অ্যাপ্রুভ হয়ে গেছে। আর যদি আমরা সেখানে অন্য কাউকে সিলেক্ট করতাম, তো সেই ক্ষেত্রে কি হয় আপনাদেরকে একবার জাস্ট দেখিয়ে দিই, কারণ প্র্যাকটিক্যালি তো পিই ইনিশিয়েটর এবং পিই অ্যাপ্রুভার হয় না। সেই ক্ষেত্রে আমরা ক্লিক করব হচ্ছে এডিট ওয়ার্কফ্লোতে। এডিট ওয়ার্কফ্লোতে ক্লিক করে নাম্বার অফ রিভিউয়ার রাখলাম হচ্ছে 0, সাবমিট করলাম। এবার যদি আমরা অ্যাপ্রুভার করি হচ্ছে সাপোজ এও কারা, এও হচ্ছে পিইর পর থেকে হোপ হেড অফ প্রকিউরিং এন্টিটির আগ পর্যন্ত এই মধ্যবর্তী যে সকল অফিসার আছেন, সাপোজ এসি আছেন, চিফ স্যার আছেন, ইনারা হচ্ছেন এও, অথরাইজড অফিসার। আমরা অ্যাপ্রুভার এবার অথরাইজড অফিসার সিলেক্ট করলাম। তাহলে অথরাইজড অফিসার যদি আমরা সিলেক্ট করি, সেই ক্ষেত্রে এই যে আমাদের এখানে যে এত নাম আসবে, এখন আমাদের কতজন অথরাইজড অফিসার আছেন সেই অনুযায়ী আমাদেরকে নির্ধারিত জনকে সিলেক্ট করতে হবে। সাপোজ আমরা সিলেক্ট করলাম হচ্ছে ব্যাচ 5 CE1, এরকম একটা সিলেক্ট করলাম। এখন আমরা সাবমিট করলে পরের আমরা সাপোজ আমরা যদি এটা সাবমিট করি, আমরা এখন সাবমিট করলাম, আমাদের এটা কিন্তু এখন পেন্ডিং অবস্থায় আছে। তো সেই ক্ষেত্রে তো এটা আসলে করা সম্ভব না, এজন্য আমরা এই ওয়ার্ক ফ্লোটাকে আবার আমরা চেঞ্জ করে পিইটাই করব। এটা জাস্ট করলাম হচ্ছে আপনাদের দেখানোর স্বার্থে, কাজে এটা হচ্ছে পিই অ্যাপ্রুভ করবেন, সাবমিট। বাস, আমাদের এপিপি তৈরি করা এই পর্যন্তই, মেইনলি আমাদের কাজ শেষ। তবে টেন্ডার করার ক্ষেত্রে আমাদের একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, যে অবশ্যই আমাদের এপিপিটাকে পাবলিশ করতে হবে, অন্যথায় আমরা টেন্ডারের কোনো অপশনই পাবো না। যেমন আপনারা আমার যেখানে কার্সরটা আছে দেখতে পাচ্ছেন, পাবলিশ, ভিউ, এডিট, প্যাকেজ ডিটেইল, এডিট ডেটস, রিমুভ, রিপোর্ট। তার মানে আমরা এই এপিপিকে এখন রিমুভ করতে পারবো, এডিট করতে পারবো, ডেটগুলা, ডিটেইলগুলা ভিউ করতে পারবো, পাবলিশ করতে পারবো। কিন্তু এখানে কিন্তু কোনো ক্রিয়েট টেন্ডারের কোনো অপশনই আসেনি। সেজন্য আমরা কি করব, এটা হচ্ছে পাবলিশে ক্লিক করব। আমরা এপিপিটা অবশ্যই পাবলিশ করব, পাবলিশ না করলে আমাদের টেন্ডারের অপশন আসবে না। এবং এখানে একটা কমেন্ট সেকশন আছে, সে কমেন্ট সেকশন ইজিবিতে দেওয়ারও আবার একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। কারণটা হলো, যেন কেউ অজান্তেই সাবমিট বাটনে ক্লিক করলে এটা পাবলিশ না হয়ে যায়। নিজের অজান্তেই অনেক সময় ক্লিক লাগে,
সেই অজান্তেই বা অজ্ঞাতভাবেই যেন কোনো কাজ হয়ে না যায়, সেই জন্যই সাবমিট বাটন। কমেন্টে কিছু না লিখে সাবমিট বাটন দিলে ইজিবি অ্যালাউ করবে না। বলতেছে কি দেখেন, প্লিজ এন্টার কমেন্টস। তার মানে যদি আমি কমেন্ট এন্টার করতে চাই, আমাকে সজ্ঞানে ইজিবিতে থেকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এটা ইজিবি আসলে নির্ধারণ করে দেয় যে কাজটা সজ্ঞানে করতেছি নাকি অজান্তেই হয়ে যাচ্ছে। তো ইজিবিতে আসলে অজান্তে কাজ করার কোনো রকমের অপশন নাই, কারণ ইজিবি অ্যালাউ করবে না। এই জন্য আমরা কমেন্টে লিখব হচ্ছে পাবলিশড। বাস, এখন আমরা এখানে সাবমিট করলাম, আমাদের ইজিবিটা টোটালি সাবমিট হয়ে গেছে। এখন দেখেন এখানে আসছে কি ক্রিয়েট টেন্ডার অর প্রপোজাল, আমরা এই অপশনগুলা পাবো। তাহলে এ পর্যন্তই ছিল আমাদের এপিপি তৈরির পর্বটা। যদি সবার ভালো লাগে এবং ইজিবি শেখার আগ্রহ থাকে তাহলে আমাদের সাবটেল আর্টস চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ।